আজ আমরা এই ভিডিওতে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার সংস্কৃত গদ্য প্রতিজ্ঞা সাধনম। দেখো 1 মিনিটে আমরা বিষয়বস্তুটা বুঝে নেব অবশ্যই, আর লাইন ধরে ধরে প্রত্যেকটা শব্দের মানে একদম বুঝে বুঝে একদম পুরোটা আলোচনা করব, যেটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে না। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। তো চলো দেখি আজকের ভিডিও। তো প্রথমে আমরা কি জানি? প্রথমে আমরা জানি প্রতিজ্ঞা সাধনমের যে কবি পরিচিতি। অবশ্যই আমি তোমাদেরকে বলেছি যে কবি পরিচিতি কিন্তু আগে জেনে নিতে হবে। তাহলে কবি হচ্ছে কে? অম্বিকা দত্ত ব্যাস। তাহলে এটা আমরা জেনে গেলাম, কবি হলো অম্বিকা দত্ত ব্যাস। জন্ম কোথায়? রাজস্থানের জয়পুরে। কবে জন্মেছিলেন উনি? 1858 খ্রিস্টাব্দে। পিতা কি? দুর্গা দত্ত। তাহলে এটুকুই আমাদেরকে জানতে হবে। অবশ্যই তোমাদেরকে দেবে যে প্রতিজ্ঞা সাধনম যে কবি, পিতা কে? তো দুর্গা দত্ত। এইটুখানি বিষয় কিন্তু তোমাকে অবশ্যই কবি পরিচিতি জানতে হবে। তো দেখবো পরে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রচন্ড গুরুত্বপূর্ণ উৎস। এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবেই। উৎস কি? উৎস হচ্ছে শিবরাজ বিজয়ম। প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস থেকে গৃহীত হয়েছে। এবার তোমাদেরকে যদি একটু জটিলে প্রশ্ন করে তখন বলবে যে এটা কোন নিঃশ্বাস থেকে নেওয়া হয়েছে, তখন তোমরা বলবে চতুর্থ নিঃশ্বাস থেকে নেওয়া হয়েছে। অবশ্যই একদম সরাসরি প্রশ্ন করবে উৎস হচ্ছে কি? শিবরাজ বিজয়ম এটা। আর একটু জটিলে প্রশ্ন যখন করবে তখন করবে যে প্রথম বিরাম, অবশ্যই কোন বিরাম থেকে, তাহলে প্রথম বিরাম থেকে, আর কোন নিঃশ্বাস থেকে? চতুর্থ নিঃশ্বাস থেকে। এটুকুই তোমাকে এখানে জানতে হবে, দেখবো পরে। এবার আমাদের যেটা জানার বিষয় সেটা হচ্ছে 1 মিনিটে বিষয়বস্তু। অবশ্যই 1 মিনিটে বিষয়বস্তু কিন্তু আমরা বুঝবো। তো বিষয়বস্তু আমরা যখন বুঝবো, তো দেখো এই যে ঘোড়া নিয়ে যাচ্ছে, এনার নাম কি? এনার নাম হচ্ছে শ্রী রঘুবীর সিংহ। কোথা থেকে কোথায় যাচ্ছে? অবশ্যই এখানে যাচ্ছে। 1 মিনিট যাবে এখান থেকে, এইটা সময় নিতে কত নেবে? 1 মিনিট সময় নেবে। আর ওই 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের বিষয়বস্তু শেষ হয়ে যাবে অবশ্যই। তো বিষয়টা বোঝার চেষ্টা করো। দেখো দেখো প্রথম থেকে আমরা শুরু করছি। এবার চললো ঘোড়া, কোথা থেকে কোথায় যাচ্ছে? অবশ্যই এটা হচ্ছে আমাদের কি? তোরণ। আর এটা হচ্ছে কি? সিংহ দুর্গ। তাহলে সিংহ দুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ যাচ্ছে, কে যাচ্ছে? যাচ্ছে আমাদের শ্রী রঘুবীর সিংহ। এটা কে? শিব যাচ্ছে যে শিবাজি, শিবাজি মহারাজের একমাত্র যে চর বলতে পারো, 16 বছরে একটা গুপ্তচর, সে কিছু চিঠি নিয়ে কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে। পথে মধ্যে কি হবে? প্রচন্ড দুর্যোগ হবে, এবং সেই দুর্যোগেও কিন্তু হার মানিয়ে সে পৌঁছে যাবে কোথায়? দেখো অবশ্যই পৌঁছে গেল কোথায়? পৌঁছে গেল তোরণ দুর্গে। এই ছিল বিষয়বস্তু। অবশ্যই 1 মিনিট সময় নেবে, এবং 1 মিনিটের মধ্যে কিন্তু আমরা এটা জেনে নিলাম। এইটুকুই হচ্ছে বিষয়বস্তু। এবার একদম লাইন ধরে ধরে আমরা বিস্তারিত অবশ্যই আলোচনা করব। তো খুব মনোযোগ সহকারে কিন্তু দেখতে হবে। এবার দেখো, এবার হচ্ছে একদম প্রথম থেকে একদম আমরা শুরু করব, যেটা একদম লাইন ধরে ধরে আলোচনা হবে। তাহলে প্রথম রয়েছে শিব বীরস্য। শিব বীরস্য মানে কি? শিবাজির, অবশ্যই শিবাজি মহারাজ। কোওপি, কোওপি মানে কি? কোওপি মানে কোনো একজন। সেবকও, তাহলে সেবক অবশ্যই বললাম গুপ্তচর, সে হচ্ছে কোনো এক সেবক। তার নাম কি? শ্রী রঘুবীর সিংহ। তাহলে বুঝতে পারলে শিবাজি মহারাজের কোনো একজন সেবক, তার নাম কি? শ্রী রঘুবীর সিংহ। অত্যাবশ্যকং পত্রং, অতি অবশ্যই যোগ্য বা আবশ্যিক যোগ্য যে বা প্রয়োজনীয় যে চিঠিপত্র। চ আদায় মহতা ক্লেশেন সিংহ দুর্গাত তোরণ দুর্গম প্রজাতি। এই যে তাহলে কোথায়? দেখো আমি বলেছি কি সিংহ দুর্গাত, সিংহ দুর্গ থেকে, অবশ্যই অপাদান। দেখো সিংহ দুর্গ থেকে কোথায় যাচ্ছে? তোরণ দুর্গে কিন্তু যাচ্ছে। এটুকুই আমাদের বিষয়বস্তু ছিল অবশ্যই। কে নিয়ে যাচ্ছিল? চিঠিপত্র নিয়ে যাচ্ছিল, অবশ্যই দেখতে পেলে তোমরা সেটা। কিন্তু এবার আমাদের যেটা একদম লাইন ধরে ধরে একদম বিষয়, অবশ্যই আমরা বুঝতে পারলাম। দেখো চ আদায়, চ মানে এবং, আদায় মানে কি? অবশ্যই নিয়ে যাচ্ছে। তাহলে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে, কে নিয়ে যাচ্ছে, অবশ্যই বুঝতে পারলে। এখান থেকে তোমাদের যদি প্রশ্ন করে, তাহলে শিবাজি মহারাজ আছে কোনো একজন সেবক, তার নাম কি? রঘুবীর সিংহ।
অতি আবশ্যকযোগ্য যে পত্র সেই পত্রগুলো কি করছিল, নিয়ে যাচ্ছিল প্রচন্ড কষ্টের মধ্যে। কোথা থেকে নিয়ে যাচ্ছিল? সিংহদুর্গ থেকে তোরান দুর্গে। ব্যাস এইটুকু আমরা জেনে নিই। দেখো এখানে রয়েছে কি আমাদের শিববীরের কোনো এক সেবক শ্রী রঘুবীর সিংহ, তার মানে কি শিবাজী মহারাজের প্রয়োজনীয় চিঠি নিয়ে কি অতিশয় কষ্টের সঙ্গে, প্রচন্ড কষ্টের মধ্যে সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে কিন্তু যাচ্ছেন। তো এটুকুই ছিল। দেখবো পরেরটা। তো এখানে দেখো আমাদের যেটা রয়েছে প্রথম, মাসো অয়ম আষাঢ়স্য অস্তি। তাহলে এখানে কি মাসো অয়ম, মাসো মানে মাস, অয়ম মানে এটি, আষাঢ়স্য তাহলে এটি আষাঢ় মাস। তাহলে এটি আষাঢ় মাস, সময়স্য মানে আষাঢ় মাসের সময়। সায়ম, সায়ম মানে কি? সায়ম মানে হচ্ছে তোমাদের সন্ধ্যাবেলা, সায়ম সন্ধ্যাবেলা। অস্তম, অস্তম মানে হচ্ছে কি? দেখো অস্ত যাওয়া, সূর্য যে ডুবে যায় সেটা হচ্ছে অস্ত যাওয়া, তাহলে সন্ধেবেলায় সূর্য অস্ত যাচ্ছে। এবার হচ্ছে কি জিগিমিশু, তাহলে জিগিমিশু মানে হচ্ছে যেতে চাইছে ভগবান ভাস্কর, ভাস্কর মানে কি সূর্য, তাহলে সূর্য চলে যেতে চাইছে। অবশ্যই কবির ভাষায় একটু এইভাবে বললো যে আষাঢ় মাসের সময় সন্ধেবেলায় সূর্য কিন্তু অস্ত যাচ্ছে। সিন্দুর দ্রব, এই যে সিন্দুর, সিন্দুর মানে হচ্ছে কি সিঁদুর, দ্রব বলতে পারো, দ্রবণ, দ্রাব দ্রবণ আমরা দেখেছি, সেটা সেই সিন্দুর দ্রবণ, সিঁদুর দ্রবণ। কি হচ্ছে? স্নাতাম ইব বরুণ দিগ অবলম্বিনা, দেখো অবলম্বিনাম অরুণ বাড়ি বাহানাম অভ্যন্তরং প্রবিষ্ট। এখান থেকে আমাদের কি জানতে হচ্ছে? তাহলে দেখো সিঁদুর তো আমরা জেনে গেছি, তারপর দ্রবণ আমরা জেনে গেলাম। এবার আমাদের হচ্ছে কি স্নাতাম ইভো, তাহলে স্নাতাম, স্নাতাম ইভো মানে হচ্ছে কি স্নান করার মতো। কে? বরুণ। দেখো বরুণ হচ্ছে কি এখানে দিক বলছে, মানে পশ্চিম দিকের কথা বলছে, পশ্চিম দিক থেকে যে অবলম্বন করে আসছে, দিক অবলম্বিত অরুণ, তাহলে পশ্চিম দিক অবলম্বন, তাহলে পূর্ব দিকে আমরা জানি সূর্য ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। তারপর দেখো বাড়ি, তাহলে এখানে রয়েছে কি আমাদের বাড়ি, বাড়িব অহানাম অভ্যন্তরং প্রবিষ্ট, তাহলে কোথায় অভ্যন্তর হচ্ছে? বাড়ি বাহানাম মানে কি মেঘেদের, বাড়ি বাহানাম মানে কি মেঘেদের, অভ্যন্তরম মানে কি অভ্যন্তর বা ভেতরে, প্রবিষ্ট মানে কি প্রবেশ করলেন। তাহলে দেখো খুব সোজা আমরা জানি যে সূর্য কি হয়, সূর্য ওঠে আর এইদিকে কি হয়, সূর্য আস্তে 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 কি হয়, এরকম সূর্য ডুবে যায়, যেটাকে আমরা বলি সূর্য অস্ত যায়, কি আমরা কি বলি, ডুবে যায়। তো সেই জিনিসটা কিন্তু এখানে হলো। তো দেখে নিই অবশ্যই আমরা অনুবাদটা। দেখো এটি আষাঢ়ের মাস এবং সন্ধ্যার সময় অস্ত যেতে ইচ্ছুক ভগবান সূর্য সিন্দুরের তরলে স্নানের মতো বর্ণধারী আকাশ পশ্চিম দিক অবলম্বন করে লাল রঙের মেঘের ভেতর প্রবেশ করেছেন। তাহলে আমরা অবশ্যই বললাম কি যে দেখো কিরম, এখানে আমি তোমাদেরকে যেটা বললাম যে সিঁদুরের মতো মানে লাল যে রং হয়ে যায় সূর্য যখন অস্ত যায়, তখন আমরা জানি যে সূর্য লাল রঙের কিন্তু অস্ত যায়। সূর্য যখন উদিত হয় তখনও কিন্তু লাল রঙের উদিত হয়। তো এটাই কবির ভাষায় বলা রয়েছে। দেখবো তারপরেরটা। তো দেখো এখানে আমরা কি আলোচনা করব, যেটা পরেরটা রয়েছে কি আমাদের কলবিঙ্কা। তাহলে কলবিঙ্কা মানে হচ্ছে আমাদের চড়াই পাখি। কলবিঙ্কা নিরেষু প্রতি নিবর্তন্তে, তাহলে কি হচ্ছে, যখন সমস্ত মানে সূর্য যখন অস্ত চলে যায় তখন কি হয়, সন্ধেবেলায় সমস্ত পাখিরা বাসায় ফিরে যায়। তো এখানে সমস্ত পাখির কথা না বলে কোন পাখির কথা বলছে, যে চড়ুই পাখিরা, চড়ুই পাখিরা নিরেশু মানে বাসাতে, প্রতি নিবর্তান্তে তার মানে কি প্রতি নির্বন্ধ মানে ফিরে আসছে, তাহলে চড়ুই পাখিরা বাসায় কিন্তু ফিরে আসছে। এবার তোমাদেরকে একটা প্রশ্ন করে দেবে যে কোন পাখিরা বাসায় ফিরে আসছে। তো আমরা জানি সমস্ত পাখি আসছে, কিন্তু এখানে কিন্তু কবি কি বলেছে, কবি বলেছে কলবিঙ্কা মানে চড়াই পাখিরা কিন্তু বাসায় আসছে। এবার দেখো বনানি প্রতীক্ষণম অধিকাধিকম শ্যামতম কালয়ন্তী। এই বনানি মানে কি? বনানি মানে হচ্ছে বন সম মানে জঙ্গল, বন জঙ্গল। আর প্রতীক, এখানে দেখো প্রতীক্ষণম, ঠিক আছে, তো প্রতীক্ষণম মানে হচ্ছে ক্রমশ, প্রতি মুহূর্তে মুহূর্তে জানো। অধিকাধিকম, অধিক থেকে অধিকতর মানে কি ঘন থেকে ঘনতর। দেখ অন্ধকার হচ্ছে আস্তে আস্তে কি হয়, অন্ধকার বাড়ে, বা লাইট হচ্ছে লাইটটা কিছু আস্তে আস্তে বাড়ে, সেই অধিক থেকে অধিকতর কি হচ্ছে
শ্যামতাং কলয়ন্তি। শ্যামতাম মানে কি অন্ধকার, কালো রূপ ধারণ করছে। ঠিক আছে, দেখো এখান থেকে কিন্তু আমরা শ্যামা ঠাকুর বলি না কালী ঠাকুরকে, যে কালো হয়ে যাচ্ছে সেই জন্য শ্যামতাম। ঠিক আছে, তা কলয়ন্তি, কলয়ন্তি মানে কি অবশ্যই কিন্তু ধারণ করছে বা প্রাপ্ত হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বন জঙ্গল যেগুলো রয়েছে সেগুলো কি হচ্ছে ওদিক থেকে ও মানে ঘন থেকে ঘনতর কিন্তু কালো হয়ে যাচ্ছে, এই হচ্ছে বিষয়। তারপর দেখো অথা अस्माकं পরিত মেঘমালা পর্বত শ্রেণীরিব প্রাদুর্ভূয় সমস্তং গগনতলং প্রাবৃত্রোত। এইখানে দেখো মানেটা কিন্তু আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। তাহলে এখানে আমরা কি দেখলাম, অথ, অথ মানে কি তারপর, अस्माकं মানে হঠাৎ, দেখো अस्माकं মানে কি হঠাৎ হয়েছে, কি হয়েছে পরিত, পরিত মানে কি পরিত মেঘমালা, তাহলে চারদিকের যে মেঘসমূহ বা চারিদিকে যে মেঘ আছে সেই মেঘটা পর্বত শ্রেণীর ইব, তাহলে পর্বত শ্রেণীর ইব মানে হচ্ছে পর্বত শ্রেণীর ন্যায় বা পর্বতের মতো যেন একদম উৎপন্ন হয়ে গেছে, মানে সমস্ত মেঘ যেন মাথার উপর চলে এসেছে। প্রাদুর্ভূয় সমস্তং গগনতলং হচ্ছে কি প্রাবিনোত, তাহলে কি হচ্ছে সমস্তং সম্পূর্ণ, আর প্রাদুর্ভূয় মানে কি উৎপন্ন হয়ে, সমস্তম সম্পূর্ণ আকাশকে কি করছে গগনতলম মানে আকাশকে একদম পুরো ঢেকে ফেলেছে, প্রাবৃত্ত মানে কি ঢেকে ফেললো। তাহলে এখন এই সময়টা কি হলো, যে চারিদিক থেকে যত মেঘ এসে সব মেঘ এসে যেন আকাশকে একদম পুরো ঘিরে ফেলেছে। তো অবশ্যই অনুবাদটা দেখে নিই, তোমাদের অনেক সুবিধা হবে। দেখো চড়ুই পাখিরা বাসাতে ফিরে যাচ্ছে, আমাদের লাইনটা পরিষ্কার, প্রতি মুহূর্তে বনসমূহ কি অধিক থেকে অধিকতর অন্ধকার রূপ ধারণ করছে, আর তারপর হঠাৎ চারিদিকে পর্বত শ্রেণীর মতো মেঘরাজি উৎপন্ন হয়ে সমস্ত আকাশকে আচ্ছাদিত করে, মানে দেখো ঢেকে ফেললো কিন্তু। তাহলে এইটুকানি আমাদের হয়ে গেল, দেখবো তারপরে। দেখো অস্মিন সময়ে একো ষোড়শ বর্ষীয় গৌর যুবা হয়েন পর্বত শ্রেণীর উপর যুপরি গচ্ছতি স্ম। তাহলে অস্মিন মানে এই, অস্মিন সময়ে মানে এই সময়ে, একো মানে কি এক, দেখো ষোড়শ বর্ষ দেশীয় তাহলে 16 বছর বয়সী, গৌর মানে কি অবশ্যই বলে দিল ফর্সা পরিষ্কার দেখতে। ঠিক আছে, তারপর কি হচ্ছে যুবা, যুবক, হয়েন মানে কি ঘোড়ায়, আর পর্বত শ্রেণীর উপর যুপরি গচ্ছতি স্ম, তাহলে কি করছে পর্বতমালার উপর দিয়ে গচ্ছতি স্ম কিন্তু যাচ্ছিল। তাহলে দেখো এটা কিন্তু আমরা খুব সহজেই এর মানেটা বুঝতে পারলাম। এবার অনুবাদটা আমরা দেখে নিই। দেখো এই সময়ে, তাহলে অস্মিন সময় মানে এই সময় 16 বছর বয়সের এক ফর্সা যুবক কি করছে ঘোড়ায় চড়ে পর্বতমালার উপর দিয়ে যাচ্ছিলেন। অবশ্যই তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্টে লিখবে, দেখবো তারপরে। দেখো তারপরে এসো সুগঠিত দৃঢ় শরীর শ্যাম শ্যামই গুচ্ছ গুচ্ছই কুঞ্চিত কুঞ্চিতই কচ কলাপই। তো এইটুখানিকে আমরা জেনে নিই আগে। দেখো এসো সুগঠিত, তাহলে এসো মানে কি, এসো মানে এই, সুগঠিত দৃঢ় শরীর, তাহলে সুন্দর মানে একদম হৃষ্টপুষ্ট মোটা সোটা শরীর যে হয়, অবশ্যই সৈনিকদের জানো কেমন হয় সৈনিকদের শরীর, সেইভাবে একটু হাট্টা কাট্টা শরীর যেটা বলি আমরা, সেই ব্যাপার। শ্যাম শ্যাম গুচ্ছ গুচ্ছই, দেখো শ্যাম শ্যামই মানে ঘন কালো, গুচ্ছ গুচ্ছই মানে কি চুলের চুলের গুচ্ছ, চুলের গুচ্ছ কেমন, দেখো এখানে বলে দিল কুঞ্চিত কুঞ্চিতই মানে কোকড়ানো চুল। তারপর দেখো কি বলছে এখানটায়, যে কচকলাপই কেশ সমূহের দ্বারা, তারপর কি হচ্ছে কমনীয় কপল কপল পালি। এবার দেখো এইখানে খুব ভালো মানে বলছে যে কমনীয়, কমনীয় মানে কি অবশ্যই কমনীয় মানে হচ্ছে মনোহর, প্রচন্ড মনোহর। ঠিক আছে, মনোহর কি হচ্ছে কপল পালি, এই কপল পালি মানে কি অনেকজনে আমরা জানি না। কপল পালি মানে তোমার দেখবে তোমরা যে কোনো বিভিন্ন বইয়ে দেখবে দেখবে লেখা আছে গন্ডদেশ, গন্ডদেশ মানে হচ্ছে কি গাল, চোয়াল, চিক, যেটা আমরা অবশ্যই দেখো ইংরেজিতে জানি বিষয়, গাল। ঠিক আছে, আর চোয়াল, চোয়ালকে হয় কি কপল পালি, এটা আমরা অবশ্যই বুঝতে পারলাম। তারপর দেখো দুরাগমনায়াস, দুরাগমনায়াস মানে দূর থেকে আসার পরিশ্রমে ক্লান্ত। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। তারপর হচ্ছে শ্বেদ বিন্দু ব্রজেন, শ্বেদ বিন্দু মানে ঘামের বিন্দু। দেখো সমাচ্ছাদিত ললাট কপল নাসাগ্রতরে, তাহলে কি হচ্ছে
কোথায় কোথায় আসছে দেখো, শ্বেত বিন্দু কি হচ্ছে, তাহলে অবশ্যই শ্বেত মানে কি ঘাম, ঘাম ঝরে পড়ছে, ব্যাপ্ত হচ্ছে। ললাট, ললাট মানে হচ্ছে কি মাথা, দেখো আমাদের মাথায় হচ্ছে, মস্তকে। কপল, কপালে, তাহলে মাথা, কপাল, নাসাগ্রে মানে নাকের ডগায় বা নাকের ওপরের দিকে কি হচ্ছে, মানে অবশ্যই সে ঘোড়া নিয়ে কষ্ট করে আসছে, দূর থেকে দূরে, অবশ্যই পর্বত থেকে পর্বত অতিক্রম আসছে, সে কি হবে, ঘেমে একদম চান হয়ে যাবে। আমরা যেটা বলি সেই বিষয়টা কিন্তু এখানে হচ্ছে। তো দেখো এর অনুবাদটা দেখে নিই। দেখো অনুবাদটা হচ্ছে, এই সুন্দর আকার বিশিষ্ট বলিষ্ঠ দেহধারী ঘন কালো কোঁচকালো কেশ গুচ্ছের দ্বারা মনোহর গণ্ডস্থল, অবশ্যই গণ্ডস্থল মানে তোমাদেরকে বলে দিলাম। দেখো দূর থেকে আসার পরিশ্রমে কি হচ্ছে, সেই যে যুবকটা মাথা, কপাল, নাকের অগ্রভাগ এবং উপরে ঘামের বিন্দুতে আবৃত হয়েছে, পুরো ঘেমে গেছে ও। দেখবো তারপরে, দেখো তারপরে, প্রসন্ন বদনা ভজ হরিতোয়ী শোভিত। তো এখানে দেখো এবার আমরা যেটা দেখব, প্রসন্ন, প্রসন্ন মানে কি, প্রসন্ন মানে হচ্ছে শুভ লক্ষণ যুক্ত, প্রসন্ন মানে কি শুভ লক্ষণ যুক্ত। বদনাভোজ, বদনাভোজ মানে কি, বদন মানে মুখ, আমরা সবাই জানি, এখানে ভোজ মানে হচ্ছে মুখ, ওর যে মুখমণ্ডলটা, সেই মুখমণ্ডলকে একটা সুন্দর মুখমণ্ডল, কেমন, শুভ লক্ষণ যুক্ত মুখমণ্ডল, অবশ্যই। তারপর দেখো হরিত, এই যে হরিত, তাহলে হরিত মানে কি, হরিত মানে হচ্ছে সবুজ, উষ্ণীষ শোভিত, উষ্ণীষ মানে কি পাগড়ি দিয়ে, সবুজ পাগড়ি, শোভিত মানে কি শোভা পাচ্ছে, তাহলে মাথায়ও সবুজ পাগড়ি পরেছে, এটুকুই জানতে হবে। তারপর দেখো, হরিত নৈব চা কঞ্চুকেন প্রকটীকৃত, তারপর কি হচ্ছে, দেখো হরিত মানে হরিতেন মানে সবুজ রঙের, আর এবো, এই যে নৈব লেখা আছে, তাহলে ন এবো, তার মানে নৈব, ঠিক আছে, হরিতেন এবো, ঠিক আছে। এখানে হচ্ছে সবুজ রঙেরই কি হচ্ছে, কঞ্চুকেন, কঞ্চুকেন মানে কি পোশাক পরেছে ও, তাহলে সবুজ রঙের যে পাগড়ি পরেছে, সবুজ রঙের পোশাকও পরেছে। প্রকটীকৃত, এই যে প্রকটীকৃত, প্রকটীকৃত মানে কি প্রদর্শিত হয়েছে। আর ব্রূঢ়, ব্রূঢ় মানে হচ্ছে অঙ্গীকারবদ্ধ, মানে করবই এরকম একটা চিন্তাধারা যারা লোক থাকে, গূঢ়চরতা কার্যম, ঠিক আছে, কাজ যাচ্ছিলেন, মানে সে কি করছে, একদম পুরো ভেবেই নিচে মনে মনে আমি করবই, সেই কাজ নিয়ে কিন্তু বেরিয়েছে এরকম। তা কোপি শিব বীরস্য বিশ্বাস পাত্রম, কোপি মানে আগেও আমরা জেনেছিলাম কোনো একজন, কে শিব বীরেস্য বিশ্বাস পাত্রম, তাহলে শিবাজির যে বিশ্বাসযোগ্য লোক সেই হচ্ছে কোপি শিব বীরেস্য বিশ্বাস পাত্রম। সিংহ দুর্গা তস্যৈব পত্রমাদায় তরুণ দুর্গং প্রজাতি স্ম, তাহলে কোথা থেকে কোথায় যাচ্ছে, অবশ্যই যাচ্ছিলেন কোথা থেকে, দেখো সিংহ দুর্গ থেকে তোরণ দুর্গ, কি নিয়ে যাচ্ছিল, পত্র নিয়ে কিন্তু যাচ্ছিল। তাহলে এই বিষয়টা কিন্তু আমরা এবার অনুবাদটা দেখে নিই। দেখো অনুবাদটা কিছু, প্রসন্ন মুখপদ্ম, তাহলে প্রসন্ন মুখ পদ্ধতি তোমরা নাম বুঝতে পারলে, মুখমণ্ডল, সবুজ পাগড়িতে শোভিত, সবুজ রঙের বর্মে মানে সবুজ রঙের পোশাকেই অঙ্গীকারবদ্ধ গুপ্তচর হওয়ায় সূচনাকারী শিবাজির কোনো এক বিশ্বস্ত পাত্র তারই চিঠি নিয়ে সিংহদুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছিলেন, এটুকুই আমাদেরকে জানতে হবে। দেখবো তারপরে, দেখো এই এত পর্যন্ত কিন্তু আমি কি করেছিলাম, একদম লাইভে আলোচনা করেছিলাম। এবার যেটা রয়েছে সেটা এখান থেকে রয়েছে কি, এর সঙ্গে পুরোটা রয়েছে অ্যাড করা, তো ওইটা তোমরা দেখে নিতে পারো। আবার এখান থেকে আজকে তো পুরো আলোচনা করব অবশ্যই। তো দেখো পরের যেটা রয়েছে, দেখো তাবৎ अस्माकं দুঃখিত মহান ঝঞ্ঝাওয়াত, এইখান থেকে হলো এবার শুরু। কি বলছে, তাবৎ, তাদম মানে ততক্ষণ পর্যন্ত, তাবৎ, ঠিক আছে, তো তাবৎ উত্থিত, তাবৎ अस्माकं, এই যে তাবৎ अस्माकं, अस्माकं উত্থিত মহান ঝঞ্ঝাবাত, তাহলে কি হচ্ছে, এই সময় ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে, উত্থিত উৎপন্ন হলো কি মহান ঝঞ্ঝাবাত, মহান মানে কি জোরালো প্রবল, ঝঞ্ঝাবাত মানে কি বৃষ্টির সঙ্গে ঝড় বৃষ্টি, তাহলে এই সময় শুরু হলো কি ঝড় বৃষ্টি। একো সায়ং সময় প্রযুক্ত স্বভাব বৃত্ত অন্ধকার সচ দ্বিগুণিত মেঘমালাভি, কি হলো এবার, তাহলে একো এক সময় কি হচ্ছে, সায়ং, সায়ং মানে অবশ্যই আমি তোমাকে বলছি সন্ধ্যাবেলায়, এটা হচ্ছে সন্ধ্যাবেলায়, তাহলে স্বভাব বৃত্ত অন্ধকার, তাহলে স্বভাব বৃত্ত মানে স্বাভাবিকভাবে, অন্ধকার অন্ধকারকে, ঠিক
ঠিক আছে। স এখানে রয়েছে দেখো, স মানে হচ্ছে সেইটি, আর এখানে দেখো সব চ, স চ মানে স মানে এটি, আর চ মানে হচ্ছে কি এবং, দ্বিগুণিত মেঘমালা ভি, তাহলে মেঘমালা মানে মেঘমালার দ্বারা, তাহলে চারিদিক কি হলো প্রচন্ড একদম অন্ধকার তো হয়ে গেছে, অবশ্যই স্বাভাবিকভাবে কি হচ্ছে অন্ধকার করে ফেলেছে। দেখো অনুবাদটা দেখে নি। দেখো ততক্ষণে হঠাৎ প্রবল বৃষ্টি সহ ঝোড়ো বাতাস শুরু হলো। তাহলে ততক্ষণে মানে কি সেই সময় ও যে যাবে সেই সময় কি হচ্ছে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে। এক সন্ধ্যা বেলায় স্বাভাবিক অন্ধকার মেঘমালার দ্বারা দ্বিগুণ হলো। সেই যে সন্ধ্যার সময় সেটা কি হচ্ছে আরো দ্বিগুণ হয়ে গেল। দেখবো তারপরে দেখো, ঝঞ্ঝাবাতৌ উদ্ভূতৌ রেণুভি শীর্ণপত্রৈ কুসুম পরাগৈ শুষ্ক পুষ্পশ্চৈ পুনরেষু দ্বিগুণং প্রাপ্ত। এখান থেকে কিন্তু ঝঞ্ঝাবাত মানে আমরা অবশ্যই আগে ঝড় বৃষ্টি এটা কিন্তু আমরা জেনে গেছি। তাহলে ঝঞ্ঝাবাতই, আর এখানে কি উদ্ভূতই, তাহলে ঝঞ্ঝাবাত মানে বৃষ্টি উৎপন্ন হয়েছে, ঝড় বৃষ্টি উৎপন্ন হয়েছে। তাহলে ঝড় বৃষ্টি তো হচ্ছে সেখানে, সেখানে কি হচ্ছে ঝড়ও হচ্ছে, তাহলে ঝড় বৃষ্টি দুটোই উৎপন্ন হয়েছে। রেণুভি মানে কি ধুলোর দ্বারা, এর সঙ্গে কি হচ্ছে তাহলে ঝড় হচ্ছে অবশ্যই, তাহলে কি ধুলো হবে কিন্তু, তাহলে ধুলোর দ্বারা। তারপর দেখো শীর্ণপত্রই, শীর্ণপত্র মানে ঝরে পড়া পাতা, মানে কি ঝড় হচ্ছে তাহলে কি পাতা ধুলো সবকিছু উড়বে না, সেই বিষয়টা হচ্ছে। কুসুম পরাগই, কুসুম পরাগই মানে হচ্ছে ফুলের পরাগ দ্বারা, ফুলের পরাগ দ্বারা। তারপর দেখো শুষ্ক পুষ্পশ্চই, শুষ্ক পুষ্পশ্চয় মানে কি শুকনো ফুলের দ্বারা। পুনরেষু, তাহলে অবশ্যই পুনঃ, আর এখানে অবশ্যই আমাদের হলো কি পুনরেষ দ্বিগুণং প্রাপ্ত। তাহলে কি হলো পুনঃ মানে আবার, দ্বিগুণ মানে দ্বিগুণতা, প্রাপ্ত মানে প্রাপ্ত, যেন আরো বেশি জোরালো ঝড় বৃষ্টি হচ্ছে। তাহলে ঝড় বৃষ্টি হয় সেটা আরো জোর বৃষ্টি হয়, একবারে পুরো ধুলো পুলো সব উড়িয়ে দিচ্ছে। এই হচ্ছে বিষয়। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে। দেখো অনুবাদটা দেখে নিই। দেখো কি হচ্ছে, ঝোড়ো বাতাসের ফলে উৎপন্ন ধুলো, ঝরা পাতা, ফুলের পরাগ এবং শুকনো ফুলের দ্বারা এই অন্ধকার পুনরায় দ্বিগুণ হচ্ছে। তাহলে ছিল একটুকু, আরো সেটা ঘনীভূত হয়ে একদম অনেক হয়ে যাচ্ছে, কিছু দেখাই যাচ্ছে না রাস্তাঘাট। এই যে বিষয়টা দেখবো তারপরে। তো দেখো ইহ পর্বত শ্রেণী, তো ইহ পর্বত শ্রেণী, তো পর্বত শ্রেণী, তাহলে পর্বত শ্রেণী থেকে পর্বত শ্রেণী গুলি, বনাদ বনানি বন থেকে বনগুলি, শিখরানি, তাহলে দেখো শিখর মানে কি শিখরাত, শিখরানি, তাহলে শিখরানি মানে কি, তাহলে শিখর মানে হচ্ছে আমরা জানি চূড়া, সেই চূড়া থেকে চূড়াগুলি, প্রপাতাত প্রপাতান, প্রপাতাত মানে কি জলপ্রপাত মানে ঝর্ণা, এখানে ঝর্ণা থেকে ঝর্ণা। আর দেখো অধিত্যকা, অধিত্যকা, তাহলে অধিকতা, অধিত্যকা মানে কি, অধিত্যকা মানে হচ্ছে মালভূমি, তাহলে মালভূমি থেকে মালভূমি, অধিত্যকাত, অধিত্যকা, এইভাবে লেখা রয়েছে, ঠিক আছে। তারপর দেখো উপত্যকাত, উপত্যকা, উপত্যকা থেকে উপত্যকা। এখানে হচ্ছে ন, ন কোপি সরল মার্গ, ন মানে কি না, সরল মানে অবশ্যই সমান সোজা সমভূমি বলতে চাইছে, তো এখানে সমভূমি, কোপি সরল মার্গ, কোথাও কিন্তু সমভূমি বা সমান সোজা রাস্তা নেই, মানে সব বেঁকা টেরা উঁচু নিচু এইসব রাস্তা, ঠিক আছে। মার্গ মানে কি অবশ্যই রাস্তা। পন্থা অপি ন, ন অবলোক্যতে, তাহলে দেখো পথ যেটা আছে না, পন্থা মানে হচ্ছে পথ, অপিও পথও কি করছে অবলোকন, দেখা যাচ্ছে না, সেই পথও কিন্তু দেখা যাচ্ছে না। তারপর কি হচ্ছে ক্ষণে ক্ষণে হয়স্য ক্ষুরাশ্চিক্কন পাষাণ খণ্ডেষু প্রস্থলন্তি, তাহলে কি হচ্ছে ক্ষণে ক্ষণে মানে মাঝে মাঝে কি করছে হয়স্য, হয় মানে অবশ্যই তোমাদেরকে বলেছি, দেখো হয় মানে হচ্ছে ঘোড়া, তাহলে কি ক্ষুরা চিক্কন কি করছে একদম খুর যে হয়েছে সেই খুর কিন্তু কি হচ্ছে চকচকে মসৃণ পাথর এখানে রয়েছে, দেখো পাষাণ খণ্ডেষু প্রস্থলন্তি মানে কি পিছলে যাচ্ছে, সমান তো সেখান থেকে কিছু পিছলে চলে যাচ্ছে। পদে পদে দোধূয়মানা বৃক্ষ শাখা সম্মুখ, সম্মুখম অঘ্নন্তি, তাহলে কি হচ্ছে এখানটায় পদে পদে মানে হচ্ছে কি আমাদের প্রতিটি পদে পদে, দেখো দোধূয়, এই যে দোধূয়মানা, দোধূয়মানা কি হচ্ছে কাঁপতে কাঁপতে মানে কাঁপতে থাকছে, প্রতিটি পদ যেন কাঁপতে থাকে। বৃক্ষ শাখা গাছের ডালগুলি কি করছে সম্মুখ, তাহলে দেখো সম্মুখ মানে সামনে, গাছের পাতাগুলো সামনে কি হচ্ছে আর সামনে চলে আসছে। আমরা জানি কি যখন ঝড় বৃষ্টি হয় তখন যাচ্ছে, দেখো বড় আশেপাশে যদি গাছ থাকে তাহলে কি হয় সেই ডালপালাগুলো মুখের সামনে চলে আসে, তাহলে সেই গাছের ডালপালাগুলো কি হচ্ছে মুখের সামনে চলে আসে। পরং, পরং মানে কি, পরং মানে কিন্তু,
দেখো দৃঢ় সংকল্পয়ং স্বাদি না স্বকার্যাৎ বিরমতি। তাহলে কি করছে? দৃঢ় সংকল্প, অবশ্যই আগেই বলেছি দৃঢ় সংকল্প করে নিয়েছে। সাদি মানে কি? এখানে ঘোড়া যে অশ্বারোহী, সেই ঘোড় সওয়ার, তাকেই বলেছে সাদি। ও কিন্তু একদম কি করছে? স্বকার্যাৎ বিরমতি, সে কিন্তু নিজের কাজ থেকে বিরত হচ্ছে না কোনো মতেই। এত জটিলতার সত্ত্বেও কিন্তু সে কিন্তু কি হচ্ছে? নিজের কাজ থেকে সরে যাচ্ছে না। দেখো এর মানেটা অবশ্য আমরা দেখে নিই। দেখো মানেটা কি হচ্ছে আমাদের? দেখো এখানে পর্বত শ্রেণী থেকে পর্বত শ্রেণী সমূহ, বন থেকে বন সমূহ, চূড়া থেকে চূড়া সমূহ, অবশ্যই দেখতে পাচ্ছ পর্বত শ্রেণী থেকে পর্বত সমূহ, বন থেকে বন সমূহ, চূড়া থেকে চূড়া সমূহ, ঝর্ণা থেকে ঝর্ণা সমূহ, মালভূমি থেকে মালভূমি সমূহ, উপত্যকা থেকে উপত্যকা সমূহ রয়েছে। কোথাও দেখো কিন্তু কোথাও মানে কোনো জায়গাতে কোনো রকম সরল রাস্তা নেই, সোজা রাস্তা নেই, পথ দেখতে পাওয়া যাচ্ছে না। ঘন ঘন ঘোড়ার খুর, চকচকে পাথরের যে টুকরো রয়েছে সেখান থেকে পিছলে যাচ্ছে। প্রতিটি পদে কাঁপতে থাকা গাছের ডালগুলিকে সামনে আঘাত করছে, কিন্তু দৃঢ় সংকল্প এই অশ্বারোহী নিজের কাজ থেকে কিন্তু বিরত হচ্ছে না। তাহলে অবশ্যই এতদূর আমরা বুঝতে পারলাম, দেখবো অবশ্যই তারপরে। তো দেখো কদাচিৎ, কদাচিৎ কিঞ্চিৎ ভীত ইব ঘটক। তাহলে কদাচিৎ মানে কি? কোনো সময়ে, কিঞ্চিৎ মানে কিছু সংখ্যক, ভীত, ভীত মানে ভয় পেয়েছে এমন, ঘটক মানে কিন্তু ঘোড়া। তারপর দেখো হচ্ছে পাদাভ্যাম উত্তিষ্ঠতি। পাদাভ্যাম মানে কি? দু পা দিয়ে, ঘোড়া দেখো দু পা তুলে দেয়, জানি আমরা, সেই যে উত্তিষ্ঠ, দু পা তুলে দিয়েছে। কদাচিৎ, কদাচিৎ এখানে অবশ্যই রয়েছে আমাদের চলন, চলন অকস্মাৎ। তাহলে অকস্মাৎ যেটা আমরা বলি সেটা হচ্ছে অকস্মাৎ পরিবর্তন্তে। তাহলে কি করছে ও? অবশ্যই কদাচিৎ কোনো সময়ে কি করছে? যখন ও চলছে, ঠিক আছে, সেই চলন চলতে চলতে কি করছে? পরিবর্তাতে মানে পিছনে ফিরে আসছে, মানে যখন পিছল রাস্তা, তো সেই পিছল রাস্তাতে কি হয়? যে আমরা যাই পিছলে চলে আসে, তাহলে ও যাচ্ছে কিন্তু কি যেতে যেতে কি হচ্ছে? হঠাৎ যেন সে পিছনে চলে আসছে। আবার কি হচ্ছে? কদাচিৎ উৎপুল্ল, এই যে উৎপুত্ত, উৎপুত্ত অবশ্যই দেখো উৎপুল্ল নয় উৎপুত্ত। তাহলে কদাচিৎ উৎপুত্ত চ গচ্ছতি, তাহলে উৎপুত্ত লাফিয়ে চলা। তাহলে সে কি করছে? কিছু সময় সে লাফিয়ে যেতে চাইছে। তো এতটুকুই। দেখো এখানে আমরা জেনে নিই অনুবাদটা। দেখো কখনো কখনো কিছু সংখ্যক ঘোড়া ভয় পেয়ে দু পা তুলে দাঁড়িয়ে পড়ে। তাহলে কিছু সময় কি করে? যে ঘোড়া দু পা তুলে দাঁড়িয়ে পড়ে। আবার কখনো কখনো চলতে চলতে কিছু হঠাৎ ফিরে আসে, এবং কখনো লাফিয়ে চলে। কখনো হঠাৎ ফিরে আসছে, কখন চলে আসছে। অবশ্যই ঝড় বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো ঘোড়া ভয় পেয়ে গেছে। তো দেখো 27 মিনিট মানে 28 মিনিট অবশ্যই, তাহলে এত সময় কিন্তু হয়ে যায়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে? তো অবশ্যই না, তো এটা অনেক বড় হয়ে যাবে, বুঝতে পারছো 1 ঘন্টা হয়ে যাবে, তো অত সময় দিয়ে দেখা সম্ভব নয়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। এর পরে কিন্তু আমি তোমাদেরকে আরেকটা পার্ট করে কিন্তু এটা পুরো এভাবে বলে দেবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। আর এর আগের যত ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও, অবশ্যই তোমরা অনেক উপকৃত হবে এই ভিডিওগুলো থেকে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু একদম কমেন্টে লিখবে। আর তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা কিন্তু কমেন্টে লিখবে, তার উত্তর কিন্তু আমি দেবো। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে খুব শীঘ্রই তোমার সঙ্গে একটা নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই। টাটা, বাই। তো দেখো আজ আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করব সেটা অবশ্যই সংস্কৃত যে গদ্য প্রতিজ্ঞা সাধনম, পণ্ডিত অম্বিকা দত্ত ব্যাস রচিত। 1 মিনিটে বিষয়বস্তু তোমাদেরকে বলা হয়ে গেছে, আজকে আবার একটু বলে দেবো। তারপর দ্বিতীয় পর্বের বাকি যতটুকু ছিল সেই পুরোটা কিন্তু বলবো, এবং আজকে এটা শেষ হবে। অবশ্যই লাইন ধরে ধরে প্রতিটি শব্দের মানে একদম তোমাদেরকে বলে যেরকমভাবে বলেছি এর আগে ঠিক সেইভাবেই বলবো। আর তোমরা যারা এর আগের ভিডিওটা না দেখেছো অবশ্যই দেখে নিও, কারণ সেখানে কিন্তু অনেকটাই বলা হয়ে গেছে। আজকে আমরা শুরু করব যেটা, সেটা কিন্তু তারপর থেকে। অবশ্যই 1 মিনিটে বিষয়বস্তুটা কিন্তু তোমাদেরকে বলে দেবো। তো দেখো 1 মিনিটে আমাদের বিষয়বস্তু একদম জেনে নেব। অবশ্যই পুরো 1 মিনিটই লাগবে, এর থেকে বেশি লাগবে না, কমও লাগবে না। দেখো
প্রথম আমাদেরকে যেটা জানতে হচ্ছে যে উৎস হচ্ছে কি শিবরাজ বিজয়ম, অম্বিকা দত্ত ব্যাস রচিত। এখান থেকে নেওয়া হয়েছে প্রথম বিরামের চতুর্থ নিঃশ্বাস থেকে। এটা তুমি বুঝে গেলে। তারপর দেখো যেটা আমাদের মূল বিষয়বস্তু, খুব সোজা জিনিস। ভাবো এটা পাহাড়ের চূড়া একটা দুর্গ, এখানে পাহাড়ের চূড়া একটা দুর্গ। এইবার এই যে দুটো দুর্গ রয়েছে, এই দুর্গগুলো কোথায় হয়? পাহাড়ের ওপরে হয়, অবশ্যই উঁচু নিচু রাস্তা, বুঝতে পারছো? তো এই যে কোথাও উঠে যাচ্ছে কোথাও নেমে যাচ্ছে এইভাবে যে রাস্তা রয়েছে, এটা সমতল রাস্তা নয়। তো এখানে ঘোড়া চালাতে খুবই অসুবিধাজনক ব্যাপার, এবং যদি সেটা বৃষ্টির সময় হয় তাহলে তো আরোই খুব খারাপ অবস্থা হবে। তো দেখো এখানে আমাদের কি রয়েছে, অবশ্যই দুটো দুর্গ রয়েছে। একটা হচ্ছে কি সিংহ দুর্গ, কি বললাম? সিংহ দুর্গ। তাহলে একটা দেখো সিংহ দুর্গ হয়ে গেল, অবশ্যই এটা হচ্ছে কি সিংহ দুর্গ। এটা হচ্ছে কি আমার তোরণ দুর্গ, কি তোরণ, তাহলে এটা হয়ে গেল আমার তোরণ দুর্গ। তাহলে একটা হচ্ছে সিংহ দুর্গ, একটা হচ্ছে তোরণ দুর্গ। তাহলে ঘোড়ায় চড়ে কি হলো, সিংহ দুর্গ থেকে তোরণ দুর্গে যাচ্ছিল। কে যাচ্ছিল? অবশ্যই ১৬ বছরের এক গুপ্তচর। সেটা কার গুপ্তচর? শিবাজির গুপ্তচর। তার নাম কি? শ্রী রঘুবীর সিংহ। বুঝতে পারলে? তাহলে শিবাজির গুপ্তচর তার কিছু চিঠি, প্রয়োজনীয় কিছু চিঠি নিয়ে কোথায় যাচ্ছিল? সিংহ দুর্গ থেকে তোরণ দুর্গে কিন্তু যাচ্ছিল। এবং পথের মধ্যে কি হচ্ছে, প্রচন্ড একদম জল, যে ঝোড়ো বাতাস, বৃষ্টি সহ ঝোড়ো বাতাস শুরু হয়ে গেছিল। তো সেই যে প্রতিকূলতা, তাকে একদম কিন্তু কোনোভাবেই আটকাতে পারেনি। সে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে সে কিন্তু তার যে কার্য সেটাকে কিন্তু সে সফল অবশ্যই হয়েছিল। এই হচ্ছে আমাদের বিষয়বস্তু। এবার আমাদের এসব আলোচনা করা হয়ে গেছে, তাও তোমাদেরকে একটু বলে দিলাম। এর আগের ভিডিওটা তোমরা অবশ্যই যদি দেখো খুব ভালোভাবে বুঝতে পারবে, সেখানে পুরো ছবি দিয়ে আমি বলে দিচ্ছি। আর আজকে শুরু করব আমি তারপর থেকে। তো দেখো এখান থেকে কিন্তু আমাদের আজকে শুরু হচ্ছে। পরমেশ বীর ভলগাং সং ভালয়ন। তাহলে দেখো এই পরমেশ মানে কি, প্রত্যেকটা কিন্তু একদম ধরে ধরে আমরা বুঝবো। পরমেশ, পরম মানে হচ্ছে কি কিন্তু, এসো এই, বীর বীর, বলগাং, এই যে বলগাং, বলগাং মানে কি? বলগাং মানে বলগাটি, যেন ঘোড়া তোমরা চালায় দেখেছো, একটা দড়ি ধরে টানে, ওই দড়িটাকে বলা হয় কি? বলগা বা লাগাম। সংভালয়ন, এই যে সংভালয়ন মানে কি? আকর্ষণ করছে, টেনে ধরে রেখেছে। কারণ তোমরা জানো যে যারা ঘোড়া চালায়, দেখবে এরকম ঘোড়া চালাচ্ছে, এবার যদি কোনো পথ খারাপ থাকে তখন কি করে, ওটাকে টেনে ধরে শক্ত করে, যেন না যায়, না তো ঘোড়া তো উল্টো দিকে ছুটে যাবে। এই জন্য ওটাকে কি করে টেনে ধরে থাকে। ঠিক সেইভাবে ও যেহেতু দুর্গমের মধ্যে পড়েছে অবশ্যই, তাই কি করেছে, ওটাকে টেনে ধরে রেখেছে। মধ্যে মধ্যে মানে কি? মাঝে মাঝে, তোমরা মধ্যে মধ্যেও বলতে পারো। দেখো সৈন্ধবস্য, এই যে সৈন্ধবস্য মানে কি? দেখো সৈন্ধব মানে হচ্ছে কি? সৈন্ধব মানে হচ্ছে ঘোড়া। আর অশ্ব মানে দেখো দন্তে শয়ে জফলা যেখানে থাকে সেখানে আমি কি বলছি এর, তাহলে কি হলো? ঘোড়ার। ঠিক আছে, তাহলে মধ্যে মধ্যে ঘোড়ার। স্কন্ধ কন্ধরাং, তাহলে স্কন্ধ মানে কি? দুটি কাঁধকে এখানে কি করছে? আর স্কন্ধরাম মানে গ্রীবাদেশ। আর যখন ধরবে তোমরা দেখবে কোনো যখন কোনো পশু, ধরো কুকুর বেড়াল এগুলো যখন কি হয়, ধরো ঠিকঠাক কাজ না করে, তখন আমরা কি করি? মাথায় গায়ে এরকম হাত বুলিয়ে দিই। তো ঠিক সেটাই ও করছে, যেন কোনো রকম ভাবে ওকে পিছনে না নিয়ে যায় বা না ফেলে দেয়। সেই জন্য কি করছে, যে ওর দুটি কাঁধ, কাঁধে, গলায়, এগুলোতে কি করছে? এই যে চ করো, এই যে করতল, করতলেনো মানে করতল মানে জানো তো, হাত দিয়ে, হাত দিয়ে কি করছে? আহ, আস্ফোটন, আস্ফোটয়ন। তাহলে আস্ফোটয়ন মানে কি? বা আস্ফালন মানে বুলিয়ে দিচ্ছে, হাত বুলিয়ে দিচ্ছে। দেখো চুচুত কারেনো শান্তয়শ্চ ন স্বকার্যাৎ বিরমতি। কিন্তু দেখো চুচুত কারেনো মানে ভালোবেসে, আমরা তাছাড়া দেখবে অনেক সময় কুকুরকে আমরা চু 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 করে ডাকি। তো এই যে চুচুত কারেনো স্বকার্য, সে কিন্তু কি করছে? ভালোবেসে, ঠিক আছে, শান্তি, শান্তি আসছ, এই শান্তি আসছে মানে কি? সান্ত্বনা দিয়ে,
ন স্বকার্যাৎ, সে তার নিজের কাজ থেকে কিন্তু বিরমতি কোনো সময়ই বিরত হচ্ছে না। মানে যতই যাই হোক ও ভুলিয়ে ভালিয়ে যে ব্যাপারটা আমাদের একদম পাতি বাংলায় যে ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে যেতে হবে, তো ঠিক সেইভাবে কিন্তু ভুলিয়ে ভালিয়ে কিন্তু নিয়ে যাচ্ছে। দেখো অবশ্যই অনুবাদটা দেখে নিই। দেখো অনুবাদটা কি হচ্ছে, কিন্তু এই বীর বলগাটিকে আকর্ষণ করতে করতে, মানে বলগাটিকে টেনে ধরে রেখেছে। হ্যাঁ, তো প্রথম মানেটা দেখো এটা ছিল। তারপরে কি মাঝে মাঝে ঘোড়ার দুটি কাঁধ এবং গ্রীবাদেশ হাত দিয়ে বুলোচ্ছে ও ঘোড়াটিকে ভালোবেসে আশ্বস্ত করছে যে শান্ত হ শান্ত হ, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের কাজ থেকে বিরত কোনো সময় হচ্ছে না, যে দাঁড়িয়ে গেছে আর যাবো না, এটা কিন্তু কোনো সময়ই করছে না। অবশ্যই এটা বুঝতে পেরেছো। দেখো তারপরে এবার হলো আমাদের কি, ইয়াবৎ, দেখো যাবৎ, এখানে এ আছে একশ, একশ, তাহলে একশ্যাম, এরকম ভাবে বলবো আমরা, একশ বলবো। তাহলে যাবৎ একশ দিশি, তাহলে একশ্যাম এটা হওয়া উচিত ছিল, একশ্যাম। ঠিক আছে। আর দেখো যাবৎ একশ্যাম দিশি নয়নে বিক্ষিপন্তি কর্ণৌ স্ফোটয়ন্তি অবলোচকান কম্পয়ন্তি বন্যা বন্যং অস্ত্রায় শয়ন্তি গগনং কর্তয়ন্তি। এইগুলোর মানে কি অবশ্যই জেনে নিই। তাহলে দেখো যাবৎ মানে যতক্ষণ পর্যন্ত, একশ্যাম কি করছিল, একশ্যাম মানে কি এক, বা তুমি একো বলতে পারো, একশ মানে এক, দিশি মানে দিকে, এক দিকে। তারপর কি হয়েছে, নয়নে, নয়নে মানে হচ্ছে চোখ, অবশ্যই চোখ মানে নয়ন জানো, তাহলে চোখে, চোখের যেটা, বিক্ষিপন্তি, বিক্ষিপন্তি মানে ধাঁধিয়ে যাচ্ছে এরকম ব্যাপার। কর্ণৌ স্ফোটয়ন্তি, কর্ণ মানে কি দুটি কান যেন ফাটিয়ে দিচ্ছে, কি ফাটিয়ে দিচ্ছে, অবলোচকান কম্পয়ন্তি, দর্শকদের মানে কাঁপতে কাঁপতে কি করছে দেখো, বন্যা, এই যে বন্যাং মানে বন্য প্রাণীদেরকে কি করছে, ত্রাসয়ন্তি, ত্রাসয়ন্তি মানে ভয় সৃষ্টি করতে করতে, গগনম আকাশকে, কর্তয়ন্তি, কর্তয়ন্তি মানে কি ভেদ করতে করতে, একদম কাটতে কাটতে, এরকম একটা বিষয়। মেঘান, মেঘান মানে হচ্ছে কি মেঘদেরকে, সৌবর্ণ কর্ষেণ, সৌবর্ণ কর্ষেণ, তাহলে সৌবর্ণ কর্ষেণ মানে কি সোনালী চাবুকের দ্বারা। এখানে দেখো সৌবর্ণ বলেছে মানে সোনালী বর্ণ, আর কর্ষেণ মানে কি অবশ্যই চাবুক। তা দেখো বধ্নন্তি, বধ্নন্তি অন্ধকারম অগ্নিনা, তাহলে বধ্নন্তি, বধ্নন্তি মানে মারতে মারতে, অন্ধকারম অন্ধকারকে, অন্ধকারম, তারপর কি হয়েছে আমরা দেখো ওর সঙ্গে রয়েছে অগ্নিনা আগুনের দ্বারা, দহন্তি, এই দহন্তি মানে হচ্ছে দগ্ধ করতে, জ্বালিয়ে দিয়ে একদম, ইব চপলা চমৎকারতি, বিদ্যুৎ চমকাচ্ছে। তাহলে একদম পুরো দেখো আমরা বিষয়টা কিন্তু পুরো এখানে বুঝতে পারলাম। অবশ্যই কেটে কেটে বলছি, বুঝতে পারছো না, এবার অনুবাদটা দেখলে একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখো যতক্ষণ পর্যন্ত একদিকে চোখ ধাঁধিয়ে, কান ফাটিয়ে, দর্শকদের কাঁপিয়ে, বন্য প্রাণীদের মধ্যে ভয় সৃষ্টি করে, আকাশকে ভেদ করে মেঘদেরকে সোনালি চাবুক দিয়ে মারতে মারতে অন্ধকারকে আগুন যেমন দগ্ধ করে, এমন ভাবেই বিদ্যুৎ কিন্তু চমকাচ্ছে। মানে বুঝতে পারছো একদম মানে ভয় করা সে বিদ্যুৎ চমকাচ্ছে, অবশ্যই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু এখানে হচ্ছে। তো এখানে বুঝতে অবশ্যই তোমাদের কোনো অসুবিধা হলো না। তাও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে লিখবে, দেখবো তারপরে। দেখো এখানে আমাদের মানে কি হচ্ছে, তাবৎ, তাবৎ মানে ততক্ষণ, তাবৎ অন্য শ্যাম, অন্য শ্যাম মানে কি অন্য, অপি, অপি মানে কি হচ্ছে ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে, অন্য, ততক্ষণ পর্যন্ত অন্য। এবার কি হচ্ছে দিশি, দিশি মানে দিকে, জ্বালা জ্বালেনো, অগ্নিশিখা সমূহের দ্বারা। তারপর কি হচ্ছে বলাহ, বলাহ কান, এই বলাহ কান, বলাহ কান মানে হচ্ছে মেঘদেরকে, আর আবৃণতি, এই যে আকারটা রয়েছে এইটা হচ্ছে আ বয়েরি, আবৃণতি,
আবৃণতি মানে কি ঢেকে, আবৃত মানে আমরা জানি ঢেকে, তাহলে আবৃণতি মানে কি ঢেকে দিয়েছে। আর এখানে দেখো স্ফুরণোত্তরং, স্ফুরণোত্তরং মানে হচ্ছে কম্পনের পর কম্পন, মানে একবার কাঁপছে আবার কাঁপছে, স্ফুরণং, তাহলে কম্পনের পর কম্পন, স্ফুরণোত্তরং স্ফুরণং মানে কম্পনের পর কম্পন। তারপর দেখো গর্জনোত্তরং গর্জনমিতি মানে গর্জনের পর আবার গর্জন হচ্ছে। হ্যাঁ, তো পরেই আবার হচ্ছে কি হচ্ছে শত শতগ্নি প্রচারও জনে নেব। এই যে তাহলে কি হচ্ছে যে গর্জন তো হচ্ছে, গর্জনের পর গর্জন হয়েছে, পর মানে পরেই, শত মানে একশো, একশো কে বলা হয় শত, শতগ্নি, শতগ্নি মানে হচ্ছে কি অস্ত্র, এখানে অস্ত্র, শতগ্নি মানে হচ্ছে অস্ত্র। এই যে প্রচার, প্রচার জন্য নেব, প্রচারের জন্য নেব মানে হচ্ছে আহ, অবশ্যই বর্ষণের ফলে, প্রচার জন্য মানে হচ্ছে বর্ষণের ফলে, এবং মানে এই, তা দেখো মহাশব্দেন প্রচন্ড শব্দের দ্বারা, পর্য পূর্যত সারণ্যানি, সারণ্যানি হচ্ছে কি পর্য পূর্যত, সারেনানি সা এই, আর অনন্যানি মানে বিশাল বন। তাহলে এখানে দেখো এখানে কি লেখা হয়েছে, সা অরণ্যানি মানে সেই বিশাল বন। দেখো এবার অবশ্যই অনুবাদটা দেখে নিই আমরা। দেখো অনুবাদটা কি রয়েছে, ততক্ষণ পর্যন্ত অন্য দিকেও, তাহলে তাবৎ অন্যস্যাম অপি মানে ততক্ষণ পর্যন্ত অন্য দিকেও, এই যে দ্বিশব্দের দিকে, জ্বালা জ্বালেন অগ্নিশিখা সমূহ, ঠিক আছে, বলাহ কান, বলাহ কান হচ্ছে মেঘদেরকে ঢেকে দিয়েছিল, আবৃত আবৃণতে মানে মেঘদেরকে একদম পুরো ঢেকে দিয়েছিল। বলাহ কান মানে হচ্ছে মেঘদের। দেখো স্ফুরোত্তরং স্ফুরণ মানে কম্পনের পর কম্পন। তারপরে কি হচ্ছে গর্জনোত্তরং গর্জনমিতি মানে গর্জনের পর গর্জন, পর মানে পরে অবশ্যই। আর কি হয়েছিল শত, শত শতগ্নি প্রচার নেব মানে এইভাবে শত অস্ত্র বর্ষিত হওয়ার প্রচন্ড শব্দে সেই বিশাল বনের চারিদিকে পরিপূর্ণ হয়ে উঠেছে। মানে বুঝতে পারছো চারিদিক যেন এক একটা অস্ত্র, ঠিক আছে, যেইভাবে আওয়াজ হচ্ছে, যেইভাবে গর্জন হচ্ছে, সেইভাবে কেঁপে উঠছে, যেন এগুলো এক একটা অস্ত্র দিয়ে আঘাত হচ্ছে, কিন্তু তাও তাকে কিন্তু কোনো রকম ভাবেই ঠেকানো যাচ্ছে না। দেখো তারপরে দেখো পরম মধুনাপি, পরম মধুনাপি মানে কি, অধুনা মানে এখন, পরম তাহলে কি পরেই, যে পরে এখন কি বলছে, উম, কার্যং বা সাধয়েয়ম, সাধয়েয়ম, ঠিক আছে। তো দেখো বা মানে কি, অবশ্যই বা মানে হচ্ছে অথবা, কার্য মানে কাজ, সবাই আমরা জানি এটা। আর সাধ এয়ম মানে হচ্ছে কি সম্পূর্ণ করা, তাহলে কি করছে পরে মানে এখনো কাজ কি করবে, সে সম্পূর্ণ কিন্তু করবেই। দেহং বা পাতয়েয়ম ইতি কৃত প্রতিজ্ঞস্য, বলছে কি দেহং বা, বা মানে অবশ্যই অথবা, দেহ মানে দেহ, পাতয়েয়ম মানে ত্যাগ করে, তারা দেখেছে ইতি, ইতি মানে এই, এইভাবে হলো কৃত প্রতিজ্ঞ অস্যৌ, কৃত প্রতিজ্ঞা পালন করেছে, অসৌ মানে হচ্ছে এই। তাহলে অবশ্যই আমাদের এটার নাম কেন প্রতিজ্ঞা সাধন, বুঝতে পারছো, যে সে দৃঢ় প্রতিজ্ঞ করেছে সে যাবেই। দেখো শিব বীরচর ন নিজ কার্যম, কার্যন এই যে অনির্বর্তন্তে, তাহলে কারণ কি হচ্ছে, শিব বীরচর মানে শিবাজির যে গুপ্তচর, নিজ কার্য নিজের কাজ থেকে, নিবর্তন্তে, নিবর্তন্তে মানে নির্ধারিত হচ্ছে বা বিরত হচ্ছেন, তাহলে অবশ্যই সে কিন্তু এখন তার কার্য থেকে বিরত হচ্ছে, মানে চলে যাচ্ছে, সে কিন্তু কোনোদিনও যাবে না। কেন যাবে না, অবশ্যই তারপরে দেখো এইটা আমার আগে অনুবাদটা দেখে নিই। দেখো কিন্তু শিবাজির এই গুপ্তচর এখনো কাজ সম্পূর্ণ করব অথবা দেহ ত্যাগ করব এই প্রতিজ্ঞা করে নিজের কাজ করতে থেকে কিন্তু বিরত হননি। তাহলে কোনো সময় কিন্তু তাকে কিন্তু ঠেকানো যাচ্ছে না, যতই যাই হোক না কেন, সে বলছে কাজ সম্পূর্ণ করব অথবা কি করব, আমি আমার এই দেহ ত্যাগ করে দেবো। এটা হচ্ছে, দেখো অবশ্যই এখানে এটা বলা রয়েছে। দেখবো তারপরে, দেখো তারপরে কি বলে, দেখো যস্যা, তাহলে কি হলো, আমাদের যস্য মানে যার, যস্য মানে যার, তার কি হচ্ছে অধ্যক্ষ, অধ্যক্ষ মানে কি প্রধান কর্মকর্তা, অধ্যক্ষ আমরা দেখি যেমন কলেজে রয়েছে দেখো অধ্যক্ষ থাকে, তো এই যে অধ্যক্ষ মানে যে প্রধান, তাহলে যার অধ্যক্ষ মানে যার প্রধান, মানে যার অধীনে আমরা কাজ করছি, স্বয়ং পরিশ্রমী, তাহলে যার প্রধান সে যদি পরিশ্রমী হয়, কথং স ন স্যাৎ স্বয়ং পরিশ্রমী, তাহলে আমি কেন পরিশ্রমী হব না, কথম কেন, সে, সে মানে বুঝতে পারছো কেন, সেই যে গুপ্তচর, সে কেন সে পরিশ্রম
হবে না। তারপর দেখো কি বলছে, যস্য প্রভু স্বয়ং অদ্ভুত সাহস, যার প্রভুর প্রচন্ড সাহস আছে, কথং স ন ভবেৎ স্বয়ং তথা, সে কেন সেই রকম হবে না, যস্য স্বামী স্বয়ং পদ ন গণয়তি কথং স গণয়েয় পদয়। তাহলে বুঝতে পারছো যে গণয়তি মানে গণনা করছে, সময় বিপদ যে গণনা করে না, তার স্বামী মানে তার প্রভু, সে কোনো সময় এসব সময় গণনা করছে না, তো সে কেন এই সময় গণনা করবে? অবশ্য অনুবাদটা দেখে নিই। দেখো বলছে যার অধ্যক্ষ নিজে পরিশ্রমী, যার প্রধান নিজে পরিশ্রমী, তবে এখানে অবশ্যই তবে হবে, তবে কেন তিনি নিজে পরিশ্রমী হবেন না? যার প্রভু নিজে অত্যন্ত সাহসী, কেন তিনি নিজে তেমন হবেন না? যার স্বামী মানে যার প্রভু শিবাজি নিজে বিপদকে গণনা করেন না, কেন তিনি বিপদের গণনা করবেন? তাহলে অবশ্যই বিপদকে গণনা করে সে কি করবে? এগিয়ে যাবে। দেখো তারপরে দেখো, যস্য চ মহারাজা স্বয়ং সংকল্পিতম নিশ্চয়েন সাধয়তি। তাহলে কি হচ্ছে, যস্য যার কি হচ্ছে, যার মহারাজ মানে যার প্রভু, এখানে তোমরা বলতে পারো স্বয়ং সংকল্পিত। সংকল্পিত মানে কি, একদম অবিত্র বাঞ্ছর, যেটা করা উচিত এরকম আমি কাজ করবই, নিশ্চয়েন সাধয়তি অবশ্যই সাধন করে, যে হ্যাঁ আমি করবই এটা। কথং স ন সাধয়েত স, তাহলে সে কেন নিজের কাজটা করবে না? তারপর দেখো স্বসংকল্পিতম, সেও তো সংকল্প নেবে অবশ্যই। তারপর দেখো অস্তেস্ব মহারাজ শিব বীরস্ব দয়াপাত্রং চর, তাহলে সে কি হচ্ছে, অবশ্যই শিববীর মানে শিবাজির যে অনুচর, ঠিক আছে, দয়ার পাত্র অনুচর, সে কি করবে, তৎকথম এসো ঝঞ্ঝা বিভীষিকা, তারপর দেখো বিভীষিকা প্রভু কার্যং বিঘ্নয়েৎ, সে কেন এই যে ঝঞ্ঝা বিভীষিকা এইসব যে রয়েছে, ঠিক আছে, তো এই বিষয়কে কেন ভয় পেয়ে কি করবে, তদিত যে দেখো তদিত অপ্রেষ্য তথৈব তরিতম অশ্বং চালয়ং চালয়তি, তাহলে সে কি করবে, সে কেন তার যে প্রভুর যে কার্যম সেটা উপেক্ষা করবে, এবং কি করবে, যে দ্রুত গতিতে ঘোড়াকে চালাতে চালাতে চলছে এই যাচ্ছে, মানে চলতে চলছে চলতে মানে কি চলেই যাচ্ছে। অবশ্যই সে কি করছে, মানে সে বলেই যাচ্ছে যে আমার প্রভু যখন আমার কোনো কিছুতে হার মানে না, তো সে কেন হার মানবে? অবশ্য অনুবাদটা দেখে নি। দেখো, এবং যার মহারাজ নিজের সংকল্পে নিশ্চিতভাবে সাধন করেন, মানে যেটা তার সংকল্প করবই অবশ্যই করে, কেন তার চর হয়ে সে এটা সাধন করবে না? ইনি হলেন মহারাজ শিবাজির দয়ার প্রতিপালিত অনুচর, তাহলে কিভাবে তিনি ঝঞ্ঝার ভয়াবহতায় ভীত হয়ে প্রভুর কার্যকে উপেক্ষা করবেন? তাই তিনি এখনো একই রকম ভাবে দ্রুত গতিতে ঘোড়া কিন্তু চালিয়ে যাচ্ছেন। বুঝতে পারলে? তাহলে অবশ্যই সে কিন্তু কি করছে, এখনো অবধি কিন্তু চালিয়ে যাবে ঘোড়া, সে কিন্তু কোনো রকম ভাবেই হার কিন্তু মানবে না। এই হচ্ছে অবশ্যই আমাদের যে পুরো বিষয়টা, সেই বিষয়টা কিন্তু দেখো তোমাদের কিন্তু হয়ে গেল, এবং আমরা অবশ্যই শেষ করে ফেললাম আজকে আমাদের যে ছিল প্রতিজ্ঞা সাধনম। তো প্রতিজ্ঞা সাধনমের অবশ্যই তোমাদের যে কোনো যদি প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো তোমরা বলবে, তোমরা কোথায় পারছো না, কি পারছো না, তোমাদের একটা বিষয় রয়েছে যেমন এখানে সংস্কৃতে উত্তর করতে হয়, তো অবশ্যই এর পরে আমি তোমাদেরকে অবশ্যই শেখাবো যে সংস্কৃতে কিভাবে তোমরা উত্তর লিখবে। তো আজকের ভিডিওটা অবশ্যই এখানে শেষ করলাম। আর একটু ভিডিওটা দিতে দেরি হলো, তোমরা কিছু মনে করো না, কারণ সময়ের প্রচণ্ডই অভাব। অবশ্যই তোমাদের পরীক্ষাও শুরু হবে, তো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সমস্ত পরীক্ষা শুরু হচ্ছে, সেইভাবে একটু প্রেশার বা চাপ অবশ্যই তোমরা জানো এই টাইমে বেশি, তো তাই সেইভাবে প্রতিদিন ভিডিও করতে পারছি না। তো তোমরা কিন্তু অবশ্যই একটু মানিয়ে নিও, আর এগুলো তোমরা করো, কারণ তোমাদের পরীক্ষা এখন দেরি আছে, তোমরা খুব সহজে এগুলো পেরে যাবে। আস্তে আস্তে এগুলো দেখো, আর কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে তোমরা লিখো, ভালো খারাপ কিভাবে আরো ভালো করা যায়, সেই সমস্ত মতবাদ তোমরা, সেই মতামত তোমরা দিও। আর এখানেই শেষ করলাম, দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শীঘ্রই। টাটা, বাই।